বন্যায় সবার ঘরবাড়ি ডুবে গেছে। এখন এই বন্যার ভেতরে আমি খাবার কোথায় পাবো বল? একটু কষ্ট করে থাক, বন্যা চলে গেলে আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করবো রে মা। আহারে, পাশের বনে বন্যায় তো দেখছি পাখিদের খুব খারাপ অবস্থা হয়েছে। ছোট পাখিটা ক্ষুধার জ্বালায় ক্লান্ত হয়ে পড়েছে। আমি বরং পাশের বনের পাখিদের জন্য কিছু খাবার নিয়ে যাই, তাহলে পাখিরা অনেক খুশি হবে। এরপর টুনি কিছু শুকনো খাবার নিয়ে পাশের বনে চলে যায়। এই যে সোনামণি, তোমার খুব খিদে পেয়েছে তাই না? তোমার খিদা মেটানোর জন্যই তো আমি তোমার জন্য খাবার নিয়ে চলে আসলাম। এই না সুখী দিদি, কিছু শুকনো খাবার আছে, মামে খেয়ে নিও কেমন? টুনি, তোমাকে অনেক ধন্যবাদ। আমার মেয়েটার খুব খিদে পেয়েছিল, আর সেই সময়ে তুমি খাবার নিয়ে এসেছো। খাবার দিয়ে অনেক উপকার করলে টুনি। হ্যাঁ সুখী দিদি, আমি সব জানি। তোমরা কষ্ট পেও না, এই খাবারগুলো তোমরা খেয়ে নাও। টুনি মাসি, এটা তো বুঝলাম না, আমার যে ক্ষুধা লেগেছে এটা তুমি কি করে জানলে? টিভিতে দেখেছি মামুনি, তোমাদের পুরো বনকেই তো টিভিতে দেখাচ্ছে। আচ্ছা, আমি এখন তোমাদের বনের পাখিদের খাবার দিতে যাই। তোমাদের মতো বনে আরো অনেক পাখি খাবারের জন্য ক্লান্ত হয়ে পড়ে আছে। হ্যাঁ টুনি, ঠিক বলেছো। ঠিক আছে, যাও তবে। এরপর টুনি সেখান থেকে চলে যায় আর বনে সব পাখিদের শুকনো খাবারগুলো দিয়ে বাড়িতে চলে আসে। আর এভাবে সেদিন কেটে যায়। আর পরের দিন পাশের বনে বন্যার পানি শুকিয়ে যায়, কিন্তু বন্যার পানি শুকিয়ে গেলেও কেউ কারো বাড়ি খুঁজে পায় না, কারণ বন্যার পানিতে সবার ঘরবাড়ি ভেসে গিয়েছে। কালু, আমাদের বাড়ি তো বন্যায় ভেসে গেছে, এখন আমরা কোথায় থাকবো? আর কাছে তো টাকা পয়সা কিছুই নেই যে যেগুলো দিয়ে নতুন বাড়ি বানাবো। হ্যাঁ কাকুলি, আমিও তো সেটাই চিন্তা করছি। বুদ্ধি একটা পেয়ে গেছি। পাশের বনে টুনি তো আমাদের খাবার দিয়ে সাহায্য করছে। এবার চলো টুনির কাছে যাই। টুনি যদি বাড়ি বানাতে সাহায্য করে তাহলে ভালোই হবে। টুনি বোন, বাড়িতে আছো? হ্যাঁ কালু দাদা, বাড়িতেই আছি। তোমরা বুঝি খাবার নিতে এসেছো? না টুনি বোন, আমাদের বনে বন্যার পানি শুকিয়ে গেছে। এখন আমরা নিজেরা খাবার সংগ্রহ করতে পারবো, কিন্তু বন্যায় তো আমাদের ঘরবাড়ি ভেসে গেছে। তাই তোমার কাছে কিছু সাহায্য নিতে আসলাম। তুমি যদি কিছু টাকা দাও তাহলে আমরা ঘর বানাতে পারবো। অবশ্যই আমি তোমাদের সাহায্য করব। তোমাদের বনে তো সবার ঘরবাড়ি বন্যায় ভেসে গেছে, তাই আমি সবার ঘর তৈরি করার ব্যবস্থা করে দিব। আমার কাছে তো এত টাকা হবে না, তাই তোমরা আমার সাথে চলো। আমি বনে সবার কাছ থেকে চাঁদা তুলে তোমাদেরকে দিব। হ্যাঁ টুনি, তাই চলো। ঈগল দাদা, বাড়িতে আছো? হ্যাঁ টুনি, বলো কি বলবে? আসলে দাদা, এই পাখিরা বন্যা কবলিত বন থেকে আমাদের বনে সাহায্য চাইতে এসেছে। ওই বনে সব পাখির ঘরবাড়ি বন্যার বাড়িতে ভেসে গেছে, তাই ওই বনে সবার ঘরবাড়ি বানানোর জন্য আমরা সবাই যদি কিছু টাকা দেই তাহলে সবার খুব উপকার হবে। হ্যাঁ টুনি, তুই ঠিক বলেছিস। একে অপরের বিপদে সাহায্য করা উচিত, তাহলে সুখে শান্তিতে থাকা যায়। আমাদের বনে কোনো বিপদ হলে পাশের বনে পাখিরাও আমাদের সাহায্য করবে। আচ্ছা ঠিক আছে, তোমরা এখানে দাঁড়াও, আমি কিছু টাকা নিয়ে আসছি। কালু দাদা, অনেক টাকা তো হয়েছে। আমার মনে হয় এগুলো দিয়ে তোমাদের বনের সব পাখিদের বাড়ি বানানো হয়ে যাবে। এখন তোমরা তোমাদের বনে চলে যাও আর সবাইকে টাকাগুলো ভাগ করে দিয়ে বাড়ি বানাতে বলো। হ্যাঁ টুনি, তাই করব। টুনি, তুমি আমাদের অনেক উপকার করলে, তোমাকে অনেক ধন্যবাদ টুনি।
কাকুলি দেখেছো এখানে কতগুলো টাকা। এই টাকাগুলো যদি সব আমাদের হতো তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকতো না। এই টাকাগুলো দিয়ে সুন্দর একটা বাড়ি বানাতেও পারতাম, আবার কোনো ব্যবসাও করতে পারতাম। হ্যাঁ কালু, আমাদের তো তাহলে কোনো কিছুরই অভাব থাকবে না। কালু, আমি বলি কি, এই টাকাগুলো নিয়ে আমরা দূরের কোনো এক বনে পালিয়ে যাই, আর সেখানে গিয়ে আমরা বাড়িও বানাবো আর ব্যবসাও করব। এই বনে তো আর কেউ জানে না যে আমরা ওদের কথা বলে পাশের বন থেকে টাকা এনেছি, তাই পালিয়ে গেলে আমাদের কেউ ধরতেই পারবে না। হ্যাঁ কাকুলি, ঠিক বলেছো। তাহলে এক্ষুনি চলো, আমরা পালিয়ে যাই। যেই বলা সেই কাজ। কালু কাকুলি টাকাগুলো নিয়ে দূরের বনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর অন্যদিকে সুখী থাকার কোনো জায়গা না পেয়ে মেয়েকে নিয়ে টুনিদের বনে চলে যায়। মা পারুল, আজ থেকে আমরা এই বনে এই গাছের নিচেই থাকবো, আর এই বনে কাজ করে টাকা জমিয়ে এখানে একটা বাড়ি বানাবো। আরে সুখী দিদি, তুমি এখানে? তোমার তো আজ ঘর বানানোর কাজে ব্যস্ত থাকার কথা। কি বলছো টুনি? আমি বানাবো ঘর? কিন্তু ঘর বানানোর টাকা কোথায় পাবো বলো? তাই তো তোমার বনে আসলাম যে কাজ করে টাকা জমিয়ে ঘর বানাবো। কি বলছো এসব? কেন? কালু দাদা তোমাকে কোনো টাকা দেয়নি? না তো, ওদের কাছে টাকা নেই বলেই তো ওরা চলে গিয়েছে। আর আমাকেই বা কি দিবে? সুখীর মুখে এমন কথা শুনে টুনি সুখীকে সব কথা খুলে বলে। আর সব কথা শুনে সুখী অবাক হয়ে যায়। টুনি, তুমি টাকা দেওয়ার মতো আর কোনো পাখি পাওনি? ওই বজ্জাত পাখি কালু কাককে টাকা দিয়েছো? দেখো গিয়ে, ওরা টাকা নিয়ে পালিয়ে গেছে। পালিয়ে গিয়েছে? শয়তান কালু, এতগুলো পাখি টাকা নিয়ে আর পালিয়ে যাবি কোথায়? তোকে ঠিক ধরবই। সুখী দিদি, তুমি আমার সাথে চলো, আর ইগল দাদাকেও সাথে নিয়ে কালুকে খুঁজতে যেতে হবে। হ্যাঁ টুনি, চলো তবে। কাকুলি দেখো, কত সুন্দর একটা লাল তরমুজ বাড়ি। চলো আমরা এই বাড়িতে ঢুকে দেখি তো বাড়িতে কে আছে। কেউ যদি না থাকে তাহলে আমরা এই বাড়িতে থাকবো। তখন কষ্ট করে আর আমাদের নতুন বাড়ি বানাতে হবে না। হ্যাঁ কালু, ঠিক বলেছো। চলো তাহলে বাড়ির ভিতরে যাওয়া যাক। এ কি, আমাদের কে বন্দি করলো? এই, কে আছো? সামনে এসে বলছি। এই কই, এখানে তো কাউকে দেখছি না। কালু, এটা বুঝি কোনো ভূতের বাড়ি? এই বাড়িতে এসে আমরা বড় ভুল করেছি। এখন তো ভূত আমাদের খেয়ে ফেলবে। কালু, আমার মাথার কোনো কিছুই কাজ করছে না। তুমি কোনো উপায় বের করো না কালু, যে উপায়ে আমরা এখান থেকে বের হতে পারবো। আমারও মাথা কোনো কাজ করছে না, তুমি কোনো উপায় বের করো কাকুলি। এইসব বলে কালু কাকুলি ঝগড়া করতে থাকে। আর এদিকে টুনিরা সবাই কালুদের খুঁজতে খুঁজতে লাল তরমুজের বাড়িতে চলে আসে। আরে, তোমরা এখানে? ভালোই হয়েছে, কষ্ট করে আর তোমাদের খুঁজতে যেতে হলো না। কিন্তু তোমরা এখানে বন্দি হলে কিভাবে? টুনি, আমাদের ক্ষমা করে দে। আমরা সবার সাথে অন্যায় করেছি বলে আজ এই তরমুজ বাড়িতে বন্দি হয়ে গেছি। এই নাও সবার টাকা, এবার আমাদের এখান থেকে মুক্ত করো। তোমাদের মুক্ত করার মতো কোনো পথ নেই, সব পথ যে বন্ধ। তাহলে টুনি কি করে তোদের মুক্ত করবে? পরি, তুমি ওদের ক্ষমা করে দাও, ওরা তো ওদের ভুল স্বীকার করেছে। না টুনি, এখানে আমার কোনো হাত নেই। এই জাদুর তরমুজ বাড়ি অনেক আগে থেকেই রয়েছে। এই বাড়িতে কোনো অসৎ পাখি ঢুকলে এভাবেই বন্দি হয়ে থাকে। শয়তান কালু, এবার তোর কর্মের ফল এভাবেই ভোগ কর। আর যদি সবার টাকা নিয়ে পালিয়ে না আসতি তাহলে বনে সবার সাথে সুখেই বসবাস করতে পারতি। বেশি লোভের কারণে যা পাওয়ার ছিল সেটাও হারিয়ে ফেললি। তবে এমন জাদুই তরমুজ ঘর এখানে থেকে ভালোই হয়েছে। এভাবে শাস্তি পেয়ে অসৎ পাখিদের শিক্ষা গ্রহণ করা উচিত। চল টুনি, আমরা টাকাগুলো নিয়ে চলে যাই। এইসব কথা শুনে কালু কাকুলি সেখানে কাঁদতে থাকে।
আর সবাই টাকা নিয়ে সেখান থেকে চলে আসে এবং টুনি আর ঈগল মিলে বন্যা কবলিত বনে সব পাখিদের টাকাগুলো ভাগ করে দেয়। যোগ্য, তাড়াতাড়ি চলো, দেরি হলে পরে ওই গরিব টুনি দেখা পাবো না। আজ তোর কাছ থেকে ধারের সব টাকা নিবই নিব। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তাড়াতাড়ি চলো। যোগ্য দাদা, দিদি, তোমরা এত সকালে আমার বাড়িতে? তা কিছু কি দরকার নাকি, বলো তো আমাকে। আমরা তোর মতো গরিবের কাছে সাহায্য চাইতে আসিনি, বুঝেছিস? আমরা আমাদের ধারের টাকা নিতে এসেছি। তোর স্বামী অসুস্থর সময় যে ধার করে নিয়েছিস সেই টাকা। ছোট লোক নির্লজ্জ, দে তাড়াতাড়ি দে আমাদের টাকা। দাদা দিদি, টোনার মৃত্যুর এখনো 1 মাস হয়নি, তার উপর আমি এখনো কোনো কাজ পাইনি। দয়া করে আমাকে আর কটা দিন সময় দাও, আমি কাজ পেলে আগে তোমাদের টাকাটাই পরিশোধ করে দিব। আর একটা দিনও সময় দিব না, এই বসে পড়লাম। আজকে টাকা নিয়ে তবেই যাব। তাড়াতাড়ি টাকা বের কর, নয়তো তোর খবর আছে বলে দিলাম। দাদা, বিশ্বাস করো, আমার কাছে কোনো টাকা নেই, ঘরে কোনো খাবারও নেই। দয়া করো দাদা, এমন নির্দয় হইও না। আমাদের কোনো দয়া মায়া নেই, বেশি কথা না বলে ফটাফট কাজ কর। কণিকা, এই গরিব টুনি সোজা কথার না, এর ঘরে অবশ্যই টাকা আছে। তুমি এর ঘরটা খুঁজে দেখো তো। এরপর কণিকা টুনির ঘর খুঁজতে থাকে আর টাকা খুঁজতে খুঁজতে এক এক করে জিনিসপত্র এদিক ওদিক ছুঁড়ে ফেলে দিতে থাকে। কোথায় লুকিয়ে রেখেছিস টাকা, বল আমাদের, নয়তো আজ তোর ঘর তছনছ করব। দিদি, আমি সত্যি বলছি, টাকা নেই আমার কাছে। দাঁড়াও দিদি, দাঁড়াও, জিনিসপত্র ভেঙে যাবে। দাঁড়াও, অমন করো না দিদি। ওই ছবিটা টোনার শেষ স্মৃতি, ওটা ফেলে দিও না দিদি, তোমার পায়ে পড়ি। না দিদি, না দিদি, ওটা আমার হাতে দাও দিদি, ওটা আমার হাতে দাও। কণিকা টুনির আকুতি মিনতি না শুনে টোনার ছবিটা ফেলে দেয় আর ছবিটা ভেঙে যায়। যোগ্য, এর ঘরে টাকা নেই, মনে হয় অন্য কোথাও লুকিয়ে রেখেছে। চলো ফিরে যাই। এই টুনি শোন, রাতের মধ্যে টাকা না দিলে তোর খবর 12টা থেকে 13টা বাজাবো, বুঝেছিস? চলো যোগ্য। এরপর যজ্ঞ আর কণিকা বাড়িতে ফিরে যায় আর টুনি টোনার ভাঙা ছবির পাশে বসে কান্না করতে থাকে। টোনা, এই কষ্ট আর আমার সহ্য হচ্ছে না টোনা। টোনা, তোমার কাছে আমাদের নিয়ে চলো টোনা। এদিকে ছোট্ট মেয়েটার খাবার জোগাড় করতে পারছি না, তার উপর আবার পাওনাদারদের অত্যাচার। কিছু আর সহ্য হচ্ছে না টোনা, আর কিচ্ছু সহ্য করতে পারছি না। গোসল হয়েছে, যাই এখন মায়ের কাছে ফিরে যাই। সেই সকালে এসেছে নদীর পাড়ে। কি ব্যাপার যোগু কাকু কাকিমা, তোমরা এভাবে আমার পথ আটকে দাঁড়ালে কেন? যোগু, আমি ওই গরিব টুনির কাছ থেকে টাকা আদায়ের উপায় পেয়েছি। কি উপায় বউ, বলো আমাকে। এই ছোট টুকিকে ধরে নিয়ে গিয়ে বেঁধে রাখলেই ওর মা টাকা দিতে বাধ্য হবে, বুঝেছো? তাহলে আর দেরি কিসের, চলো এক্ষুনি নিয়ে যাই একে। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি মায়ের কাছে যাব। মা, মামিকে নিয়ে যাচ্ছে। মা। যজ্ঞ কণিকা টুকিকে নিয়ে ওদের বাড়ির সামনে একটা গাছে বেঁধে রাখে। এভাবেই রাত নেমে আসে। এদিকে টুনি তার মেয়ে টুকিকে পুরো বনে খুঁজতে থাকে। মা টুকি, আমার সোনা মা, কোথায় গেলি আমাকে ছেড়ে? ফিরে আয় মা, ফিরে আয় আমার কাছে। তোর কিছু হলে যে আমি বাঁচবো না রে মা। টিয়ে দিদি, টিয়ে দিদি, আমার টুকিকে খুঁজে পাচ্ছি না। তুমি কি আমার টুকিকে দেখেছো? আরে, তোর টুকিকে তো ওই পাজি দুই কাল ধরে নিয়ে গেছে। টুকি তখন চিৎকার করে সাহায্য চাইছিল আর তোকে ডাকছিল। আমার অনেক মায়া হচ্ছিল জানিস, কিন্তু ওই পাজি দুই কাক আমার কাছে টাকা পায়, তাই আমি ওকে সাহায্য করতে পারিনি। আমাকে ক্ষমা করে দিস বোন। আমি এক্ষুনি যাচ্ছি আমার টুকি মাকে ফিরিয়ে আনতে। দাদা দিদি, তোমরা তো আমার কাছে টাকা পাও, তাহলে কেন আমার মেয়েটাকে ধরে রেখেছো? ছেড়ে দাও ওকে, ওর যে কষ্ট হচ্ছে। টাকা
টাকা দিলে ওকে ছেড়ে দিব, আর টাকা না দিলে ওকে এভাবে বেঁধে রেখে মেরে ফেলবো, বুঝেছিস? মা, আমাকে মুক্ত করো, আমার কষ্ট হচ্ছে, আমার লাগছে। দাদা, তোমাদের টাকা চাই তাই তো? আমি টাকার পরিবর্তে আমার ঘরটা তোমাদের লিখে দিব। তোমরা এখন আমার মেয়েটাকে ছেড়ে দাও। কালকে আমার কাছে দলিল নিয়ে এসো, আমি স্বাক্ষর করে দিব। দয়া করো দাদা, দয়া করো দিদি। টুনির কথায় যজ্ঞ আর কণিকার লোভ হয়, আর ওরা টুকিকে ছেড়ে দেয়। টুনি আর টুকি রাতের আধারে পাড়ের দিকে উঠতে থাকে, আর উঠতে উঠতে নদীর পাড়ে এসে দাঁড়ায়। কি ব্যাপার মা, এখানে দাঁড়ালে কেন? কি হয়েছে, বাড়ি যাবে না নাকি? বাড়ি গিয়ে কি করবো রে মা? কালকে তো ওই বাড়িটাই কাকের নামে লিখে দিতে হবে, আর তারপর পথে নামতে হবে। এর চেয়ে ভালো আজ থেকে নদীর পাড়ে থাকতে শুরু করি। সৃষ্টিকর্তা আমাদের কপালে সুখ লিখে নি রে মা। আমার তো এখন আর বাঁচতে ইচ্ছে করছে না। টুনি অনেক কান্না করে, আর টুনির কান্নার আওয়াজ শুনে নদী থেকে জলপরি উঠে আসে আর বলতে থাকে, কি ব্যাপার পাখিরা, তোমরা কাঁদছো কেন? কি হয়েছে তোমাদের, আমাকে বলো। আমরা আর বাঁচতে চাই না। তুমি যদি ভূত হয়ে থাকো তাহলে এক্ষুনি আমাদের মেরে ফেলো দয়া করে। আমি ভূত নই, আমি হলাম জলপরি। বলো কি হয়েছে, আর কেনই বা তোমরা মরতে চাও? এরপর টুনি জলপরীকে সব ঘটনা খুলে বলে। সব শুনে জলপরি বলে, সত্যি তোমাদের অনেক দুঃখ। তোমাদের দুঃখের কথা শুনে আমারই কান্না পাচ্ছে। তোমরা আর কেঁদো না, শান্ত হও, আমি তোমাদের সাহায্য করব। এই বলে জলপরি একটা সোনার কাঠি দেয় টুনিকে, আর বলতে থাকে, এই সোনার কাঠিটা জাদুই, একে তুমি যাই বলবে তাই করবে, এর কাছে যা চাইবে তাই দিবে। এই লাঠি শুধুমাত্র তোমার কথাই শুনবে। যাও এবার বাড়িতে যাও। টুনি জলপরীকে ধন্যবাদ দিয়ে সোনার কাঠি নিয়ে বাড়িতে আসে, আর সোনার কাঠিকে বলে, সোনার কাঠি, আমাকে কিছু টাকা দাও, যাতে সে টাকা দিয়ে আমি যজ্ঞ কাকে টাকা পরিশোধ করতে পারি আর নিজের সংসার চালাতে পারি। টুনি এই কথা বলার সাথে সাথে সোনার কাঠি অনেকগুলো টাকা প্রকট করে, আর টাকা দেখে টুনি খুশি হয়ে যায়। টুনি টাকাগুলো তার আলমারিতে তুলে রাখে। পরের দিন সকালে যজ্ঞ কণিকা খুশি মনে দলিল নিয়ে টুনির বাড়িতে আসে, আর টুনিকে বলে, এই টুনি, দে এই দলিলে স্বাক্ষর করে দে, আর তাড়াতাড়ি ঘর ছেড়ে চলে যা। স্বাক্ষর দেওয়ার আর দরকার নেই দাদা, আমি তোমাদের টাকা সুদে আসলে এক্ষুনি পরিশোধ করে দিচ্ছি। টুনি ঘরের ভেতর থেকে টাকা এনে যজ্ঞকে দেয়, আর যজ্ঞ কণিকা অবাক হয়ে যায়। টুনি, তোর কাছে না টাকা ছিল না, তাহলে তুই এত টাকা কোথায় পেলি? দাদা, সৎভাবে থাকলে সৃষ্টিকর্তা নিজেই সাহায্য করে। আর শোনো, তোমাদের টাকা লাগলে আমার কাছ থেকে ধার নিয়ে যেতে পারো। যজ্ঞ কণিকা অবাক হয়ে টাকা নিয়ে বাড়িতে চলে আসে। যজ্ঞ, টুনি এমন রাতারাতি ধনী হলো কি করে? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আমারও মাথায় কিছুই ঢুকছে না। না না, হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, আমাদেরকে সবটা জানতে হবে। টুনি ধনী হওয়ার পেছনে কার হাত আছে? এরপর যজ্ঞ লুকিয়ে লুকিয়ে টুনির উপর নজর রাখে, আর এক পর্যায়ে যজ্ঞ সবটা জানতে পারে। একদিন রাতে যজ্ঞ আর কণিকা টুনির বাড়ির দিকে ওড়ে, আর বলতে থাকে, আমার অনেক খুশি লাগছে যজ্ঞ, আজ আমরা ওই সোনার কাঠি চুরি করে রাতারাতি ধনী হব। বেশি কথা না বলে তাড়াতাড়ি চলো। যজ্ঞ কণিকা চুপি চুপি টুনির ঘরে প্রবেশ করে, আর ওরা যে সোনার কাঠিতে হাত দেয় ঠিক তখনই টুনির ঘুম ভেঙে যায়। টুনি ঘরে লাইট জ্বালিয়ে যজ্ঞ আর কণিকার হাতে সোনার কাঠি দেখতে পায়, আর ভীষণ রেগে যায়। পাজি কাকের দল, তোদের সাহস তো কম নয়, আমার ঘরে প্রবেশ করে আমার সোনার কাঠি চুরি করা হচ্ছে। দাঁড়া, তোদের আজ উচিত শিক্ষা দিব। সোনার কাঠি, পাজি কাকদের লাঠি দিয়ে মারো, মেরে চামড়া তুলে ফেলো। টুনির কথা বলার সাথে সাথে সোনার কাঠি জাদু করে দুটো লাঠি প্রকট করে, আর লাঠি দুটো হাওয়ায় ভেসে যজ্ঞ আর কণিকাকে মারতে থাকে। ওরে বাবা রে,
ওরে মারে, মরে গেলাম রে, মরে গেলাম। এই লাঠি থাম, আমাদের পেট বস্তা নয় যে ইচ্ছে মতো মারছিস। কণিকা, লাঠি থামবে না, চলো পালাই। এরপর যজ্ঞ আর কণিকা পালিয়ে যায়। এরপর থেকে টুনি বেশ সুখে বাস করতে থাকে। তোরা দুই ভাই বোন কি শুরু করেছিস বলতো? তোদের দুজনের দুষ্টুমি সহ্য করতে করতে আমি তো পুরো শেষ হয়ে যাচ্ছি। সরি ছোট মা, আমরা দুই ভাই বোন আর একদম দুষ্টুমি করব না। এবার আমরা চুপটি করে গিয়ে পড়তে বসবো। তোদের না বলেছি তোরা আমায় ছোট মা বলবি না? আমি তোদের মা, শুধু মা, তাই আমাকে মা বলেই ডাকবি। আর একবার যদি তোদের মুখে ছোট মা শুনেছি না, তাহলে তোদের দুটোকে আচ্ছা করে পিটুনি দিব, এই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা যা এবার আর গিয়ে পড়তে বস, আমি তোদের দুজনের জন্য খাবার বানিয়ে নিয়ে আসছি। টুকি আর রকি মায়ের কথা মতো গিয়ে পড়তে বসে, আর টুনি রান্নার কাজ করতে থাকে। এদিকে রাত হয়ে আসে। আর টোনাও বাড়ি ফিরে আসে। কি গো, রান্না বান্না শেষ হলো? আমার পেটে যে ক্ষুধায় পুরো ইঁদুর দৌড়াচ্ছে, তাড়াতাড়ি খেতে দাও আমায়। হয়েছে হয়েছে, তিনজনে মিলে বসে পড়ো তো, আমি এক্ষুনি তোমাদের খাবার দিচ্ছি। টুনির কথা মতো তিনজনেই বসে পড়ে। আর টুনি ঠিক যখনই খাবার দিতে যাবে, ঠিক তখনই সুখী আসে রান্নাঘরে। সুখী দিদি, এত রাতে তুমি আমার বাড়িতে? কোনো সমস্যা হয়েছে তোমার? আরে আরে, তেমন কিছুই না, অস্থির হোস না। আমি শুধু দেখতে এলাম সৎ ছেলে মেয়েকে নিয়ে কেমন সময় কাটাচ্ছিস। ওরা দুই ভাই বোন আমার সৎ ছেলে মেয়ে নয়, ওরা হলো আমার নিজের ছেলে মেয়ে। আর আমি আমার ছেলে মেয়েকে নিয়ে অনেক ভালোই আছি। শোন, এখন অত ভালো থেকে কোনো লাভ নেই, বুঝেছিস? ওরা যখন বুঝতে শিখবে, তখন দুজনেই সব সম্পত্তি নিয়ে তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে। তখন তোকে থালা হাতে নিয়ে বাইরে ভিক্ষে করতে হবে। শোন, সেটা হওয়ার আগে তাদের দূরে ঠেলে দে, নিজের একটা সন্তান নে, বুঝেছিস? এতক্ষণ ধরে এত কিছু বলার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর ওরা আমার সৎ সন্তান নয়, ওরা আমার আপন সন্তান। আর আমার বিশ্বাস যে আমার ছেলে মেয়েরা ওরা কখনোই আমার সাথে খারাপ কিছুই করবে না। এবার তুমি আসতে পারো। এজন্যই বলে কারো ভালো কিছু কখনোই বলতে নেই। এই বলে সুখী পায়রা মুখ ভেঙচিয়ে সেখান থেকে চলে যায়। আর টুনি মুচকি হেসে নিজের স্বামী সন্তানকে খেতে দেয়। এরপর সবাইকে ঘুমিয়ে পড়ে। এরপর দেখতে দেখতে সকাল হয়ে আসে। আর সকাল হতে না হতেই টুনির মা মিনু এসে হাজির হয়। কি রে মা টুনি, সে যে বিয়ে করে চলে এলি, আর তো নিজের মায়ের একেবারেও খোঁজ খবর নিলি না। দুদিনেই তো মাকে একেবারে পর করে দিয়েছিস। না মা, তেমন কিছু না। আর তোমাকে আমি ভুলে যাব তা কি কখনো হয়? আসলে ছেলে মেয়ে দুটোকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে তোমার কাছে যাওয়ার সময়টাও পাচ্ছি না মা। কি, তুই তোর সতীনের সন্তানের জন্য নিজের মাকে ভুলে গিয়েছিস? মা, তুমি ওভাবে কেন বলছো? ওরা তো আমারই ছেলে মেয়ে। এই 2 দিনে ওদের প্রতি আমার কেমন যেন একটা মায়া জন্ম নিয়েছে। টুনির কথা শুনে মিনু মনে মনে ভাবতে থাকে, আমার মেয়েটা তো অনেক সহজ সরল। এ ছানা দুটো বড় হয়ে তো আমার মেয়েকে এই বাড়ি থেকে বের করে দিবে, কিন্তু আমি বেঁচে থাকতে তো তা কখনোই হতে দিতে পারি না। কিন্তু আমি যদি আমার মেয়ের সামনে কিছু করি, তাহলে আমার মেয়ে আমাকে অনেক ভুল বুঝবে। তার থেকে ভালো হয় আমি আমার জাদুবিদ্যাকে কাজে লাগাবো। মা, তুমি এমন চুপ করে কি ভাবছো বলো তো? কিছু না রে মা, কিছু না। ঠাম্মি, ঠাম্মি, তুমি আমাদের জন্য কি এনেছো বলো তো? তাড়াতাড়ি দাও না আমাদের, আমরা একটু মজা করে খাই। তোদের জন্য আমি আমার মাথাটা এনেছি, নে খা, এবার মজা করে খা। মা, তুমি ওদের সাথে অমন করে কথা বলছো কেন? ওদের সাথে ওভাবে কথা বলো না তো, আমার ভীষণ খারাপ লাগে। যা তো সোনারা, তোরা গিয়ে খেলা কর। আর মা, ঘরে চলো, অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছো, তোমার নিশ্চয়ই ক্ষুধা লেগেছে।
টুকি আর রকি মায়ের কথা মতো খেলতে চলে যায় আর টুনি তার মাকে ঘরে নিয়ে খাবার খাওয়াতে থাকে। এরপর দেখতে দেখতে বিকেল হয়ে আসে। টুনি তার বাড়ির কাজে ব্যস্ত থাকে। ঠাম্মি, একটা গল্প শোনাও না আমাদের। এই তো, এদের আমি ভাগে পেয়েছি। এবার আমি আমার গল্পের মাধ্যমে এদের ঘায়েল করব। ও ঠাম্মি, চুপ করে রইলে যে, শোনাও না আমাদের একটা গল্প। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শোন তবে। এক যে ছিল রাজার প্রাসাদ, আর সেই প্রাসাদে বাস করত তোদের মতো দুটো ছানা। আর সারাদিন তারা গল্প শোনার জন্য বায়না ধরতো। তাই নাকি ঠাম্মি? তারপর হিরিং তিরিং চট, দুজনে মাছ আর মুরগি হয়ে যা চটপট, আর বন্ধ হয়ে যাক তাদের জবান। এবার আমি তোদের দুজনকে রান্না করে চিবিয়ে চিবিয়ে খাবো। খুব জ্বালিয়েছিস আমাকে, আমার মেয়ের কপাল পুড়বি। দেখি এবার কি করে পুড়িস। এ কি মা, তুমি ঘরে বসে মাছ আর মুরগি কোথায় পেলে? কোথায় আবার, বাজার থেকে কিনে এনেছি। কিন্তু তুমি কখন বাজার গেলে মা? কখন আবার, তুই যখন কাজ করছিলি তখন তখন আমি টুক করে বাজারে গিয়েছি আর টপ করে এগুলো কিনে নিয়ে এসেছি। এবার যা তো, এগুলোকে কেটে রান্না করে নিয়ে আয়। আজ দুপুরে সবাই মিলে একসাথে বসে খাবো। আচ্ছা ঠিক আছে মা, দাও। টুনি কিছু বুঝতে না পেরে মুরগি আর মাছরূপী তার দুই সন্তানকে নিয়ে রান্নাঘরে যায়। আর বটি নিয়ে যেই না কাটতে যায়, তখনই মাছ কান্না করতে থাকে। মাছটার চোখে এত জল কেন? আমি তো অনেকদিন থেকে মাছ কেটে রান্না করি, কিন্তু এমন করে তো কোনো মাছকে কোনোদিনও কাটতে দেখিনি। না, একে আমি কিছুতেই কাটতে পারবো না। একে আমি ছেড়ে দিব, ওই মুরগিটাকেই বরং কেটে রান্না করে নেই। এই বলে টুনি যেই না মুরগিটাকে কাটতে যায়, একইভাবে মুরগিটা ওভাবে কান্না করতে থাকে। আর তা দেখে টুনির মনে ভীষণ মায়া হয়। না, আমি এদের কাউকে কাটতে পারবো না। কেন জানি এদের প্রতি আমার ভীষণ মায়া লাগছে। আমি পারবো না এদের হত্যা করতে। এসব বলে টুনি কাঁদতে থাকে। যা তো, তোরা যা, তোরা তোদের জীবন নিয়ে বেঁচে যা। এরপর টুনি ওদের ছেড়ে দেয়। আর মিনু এসে টুনিকে বলে, তুই এই দুটোকে না কেটে ছেড়ে কেন দিলি? হ্যাঁ মা, তুমি আমাকে এত নিষ্ঠুর হতে বলো না তো। তুমি ঘরে গিয়ে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আমার ছেলে মেয়ে দুটো তো এখনো বাড়ি ফিরে এলো না। কি গো, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? কি হয়েছে তোমার বলো তো? ছেলে মেয়ে দুটো সেই সকালে বেরিয়েছে, এখনো বাড়ি ফিরেনি। তুমি কেঁদো না, চিন্তা করো না গো, আমি দেখি কোথাও খুঁজে পাই কিনা। টোনা পুরো জঙ্গলে খুঁজতে থাকে, কিন্তু কোথাও দুজনকে খুঁজে পায় না। এরপর টুনি খুঁজতে বের হয়, কিন্তু টুনিও কোথাও তাদের খুঁজে পায় না। হে সৃষ্টিকর্তা, তুমি আমার ছেলে মেয়ে দুটোকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। কি রে, তোরা কোথাও না গিয়ে আবার আমার কাছে কেন ফিরে এলি? ও, আমি তো ভুলে গিয়েছিলাম যে তোরা কথা বলতে পারিস না। এরপর টুনি মাছ আর মুরগি নিয়ে বাড়ি ফিরে যায় আর নিজের সৎছানাদের জন্য কাঁদতে কাঁদতে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। এসব দেখে মিনুর মনেও অনেক মায়া হয়। আর মিনু বলে, মা টুনি, তোর ছেলে মেয়ে কোথাও হারায়নি, তারা তোর সামনেই আছে। আসলে আমি তোর ভালোর জন্য আমার জাদুবিদ্যা দিয়ে ওদের মুরগি আর মাছ বানিয়ে রেখেছিলাম, কিন্তু তোর মতো একজন সৎ মায়ের ভালোবাসা দেখে আমি পুরো হতবাক হয়ে গিয়েছি। মা, তুমি এত নীচ, তুমি এত জঘন্যতম কাজ করতে পারো? মা, বাবা। আপনাকে অনেক সম্মান দিয়েছিলাম, আজ থেকে আর তা থাকলো না। আপনি এক্ষুনি বেরিয়ে যান আমার বাড়ি থেকে। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না মা, বেরিয়ে যাও তুমি আমার বাড়ি থেকে। এরপর মিনু মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর টুনি তার সৎ ছেলে মেয়েকে নিয়ে অনেক সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে